ভোটের রোডম্যাপের অপেক্ষায় বিএনপি। দলীয় বিবেচনায় করা কেন্দ্র বাতিল দাবি। ঘোষিত সময়ে নির্বাচনে দৃঢ় প্রতিজ্ঞ সরকার। ফ্যাসিবাদের আমলের ভোট কেন্দ্রগুলো ছিল, এইটা ছিল রাজনৈতিক উদ্দেশ্য। তারা ঘোষণা করেছে একটা নির্বাচনী রোডম্যাপ দেবে। তো আমরা দেখি তারা কি রোডম্যাপ দেয়। ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় নিয়ে কে কি বললো না বললো, এটা আপনার রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখবেন। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আছি। আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে 40 লাখ ইউরো দেবে ইইউ। সিএসির সঙ্গে বৈঠকে মাইকেল মিলার। Bangladesh is a priority for the European Union when it comes to the deployment of an election observation mission, held in line with international standards and, of course, free and fair. দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনাম এবং আমি কনক আজাদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কোন দলিলই সংবিধানের উপরে স্থান পেতে পারে না, খারাপ নজির তৈরি হওয়ার আশঙ্কা বিএনপির। জুলাই সনদ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ না রাখায় সমালোচনা সালাউদ্দিনের। ডাকসু, জাকসু ও রাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম তোলার হিড়িক। পাল্টাপাল্টি অভিযোগ ছাত্র সংগঠনগুলোর। ভোটের দাবিতে বেরোবিতে অনশনে অসুস্থ আরও 2 শিক্ষার্থী। লুটপাটে ক্ষতবিক্ষত ভোলাগঞ্জের সাদা পাথর প্রতিস্থাপনে ধীরগতি। কৃত্রিম উপায়ে ফিরবে না সৌন্দর্য, পাথরের ঢল ছাড়া সমাধান দেখছে না পরিবেশ কর্মী। আরও 3 জন গ্রেফতার। হাজব্যান্ড চাকরি করলে ওয়াইফকে বাসায় থাকতে হয়, বাচ্চা হওয়ার পরে কাজের জায়গাতে বাচ্চাকে রাখার ন্যূনতম কোনো ব্যবস্থা নেই। সংসার সামলাতে স্বনির্ভর হওয়ার স্বপ্ন বিসর্জন। মাতৃত্বকালীন ছুটি শেষে কাজে ফেরেন না 30%। 1 বছরে চাকরি ছেড়েছেন 16 লাখ নারী। বড় কারণ বিরূপ কর্মপরিবেশ। এবং শান্তি আলোচনায় সম্মত রাশিয়া ইউক্রেন, জানালেন ট্রাম্প। পুতিন জেলেনস্কির মধ্যে বৈঠক আয়োজনে কাজ শুরুর ঘোষণা। কিয়েভকে নিরাপত্তা সহায়তা দেওয়ার আশ্বাস। নির্বাচনী রোডম্যাপ ঘোষণার অপেক্ষায় বিএনপি। তবে অতীতে রাজনৈতিক বিবেচনায় যেসব ভোট কেন্দ্র করা হয়েছে সেগুলো বাতিল করার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন রিজভী। বলেন, ফ্যাসিবাদের আমলে যেসব ভোট কেন্দ্র হয়েছে সেগুলো উদ্দেশ্য প্রণোদিত। অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে ভোটাররা যেন নির্বিঘ্নে কেন্দ্রে আসতে পারে সে ব্যবস্থাও সরকারকে করতে হবে বলেও জানান বিএনপির এই নেতা। ফ্যাসিবাদের আমলের ভোট কেন্দ্রগুলো ছিল, এইটা ছিল রাজনৈতিক উদ্দেশ্য। তারা ঘোষণা করেছে একটা নির্বাচনী রোডম্যাপ দেবে। তো আমরা দেখি তারা কি রোডম্যাপ দেয়। আমরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে যে ভোট কেন্দ্রগুলো করা হয়েছে সেই ভোট কেন্দ্রগুলি বাতিল করে নতুন করে ভোটের জনগণের বিন্যাস দেখে এবং সত্যিকার অর্থে ভোট কেন্দ্র তারা নতুনভাবে ঘোষণা করবেন। বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হবে বলে প্রত্যাশা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সিএসির সঙ্গে বৈঠক শেষে জোটটির রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, নির্বাচন করতে ইসিকে 4 মিলিয়ন ইউরো সহায়তা দেওয়া হবে। এদিকে আইন উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ে নির্বাচন আয়োজনে দৃঢ় প্রতিজ্ঞ সরকার। জাতীয় নির্বাচন সামনে রেখে ইসির সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন। বিভিন্ন সময় সহযোগিতা করার প্রস্তাবও দিয়েছে জোটটি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার কমিশনে আসে ইইউ প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে রাষ্ট্রদূত জানান, নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাবে কি না তার সম্ভাব্যতা যাচাইয়ে আগামী মাসে একটি বিশেষজ্ঞ দল আসবে বাংলাদেশে। The European Union does consider that Bangladesh is a priority in terms of a potential European Union election observation mission. মিলার বলেন, আগামী নির্বাচন গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানদণ্ডে হবে বলে প্রত্যাশা করে ইইউ। The European Union will provide a support package in excess of 4 million euros to help Bangladesh run elections in line with international standards. এদিন সচিবালয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন সম্পন্ন করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার। বাংলাদেশে
যারা ট্র্যাডিশনালি যে সমস্ত রাজনৈতিক কথাবার্তা হতো এখনও ঠিক ওই রকমভাবেই কথাবার্তা হচ্ছে, কথাবার্তা খুব বেশি গুণগত পরিবর্তন হয় নাই। ফলে নির্বাচনের সময় নিয়ে কে কী বললো না বললো এটা আপনার রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আছি। আমাদের স্যার একজন সর্বজন স্বীকৃত একজন বিশ্ব পর্যায়ে নন্দিত মানুষ, উনি নিজে ঘোষণা করেছেন এবং ওনার এই ঘোষণার থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র মানে চিন্তা নাই। ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব। নির্বাচন সংস্কার নিয়ে কমিশনের সুপারিশ 2 মাসের মধ্যে আইনে পরিণত হবে বলেও জানান উপদেষ্টা। মাহাদি ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। কোনো দলিলই সংবিধানের উপরে স্থান পেতে পারে না, এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদ সংবিধানের উপরে স্থান দিলে তৈরি হতে পারে খারাপ নজির। সনদ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ এবং সংসদের হাতে বাস্তবায়নের বিষয় উল্লেখ না রাখার সমালোচনাও করেছেন তিনি। জুলাই সনদের কিছু দফার সঙ্গে বিএনপি একমত হলেও আলোচনায় না হওয়া কিছু বিষয় রাখা হয়েছে বলেও জানান সালাহ উদ্দিন। দফার মধ্যে কম বেশি সব দফাতে আলোচনা হয়েছে, কিছু কিছু বিষয়ে আলোচনা হয়নি, অথচ এই দলিল অন্তর্ভুক্ত করা হয়েছে। সেগুলো আমরা ফাইন্ড আউট করব, চিহ্নিত করে আমাদের মতামত দেব। কিছু কিছু বিষয়ে যেভাবে আমরা সম্মত হয়েছি সেই ভাষার মধ্যে কিছু অসামঞ্জস্যতা আছে, সেটাও আমরা সংশোধন করে আমাদের পক্ষ থেকে দেব। আর কিছু কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপনা করা হয়নি, সেটাও আমরা ওখানে উল্লেখ করে আমরা আমাদের মতামত সহ দেব। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরে জাতীয় সংসদ যেটা গঠিত হবে, সেই সংসদ গঠিত হওয়ার 2 বছরের মধ্যে সংবিধান সংশোধনী সহ অন্যান্য আইন কানুন বিধান সংক্রান্ত যা কিছুই সুপারিশ জাতীয় ঐক্যমত্যের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য অঙ্গীকার করতে বলা হয়েছিল আগের জুলাই জাতীয় সনদে। এখন যে অঙ্গীকারনামা, অনেকগুলো বিষয় আছে যেগুলো নিয়ে ব্যাপক প্রশ্ন উত্থাপিত হতে পারে। সবকিছুই সংবিধানের উপরে প্রাধান্য পাবে, তো তাহলে পরে এটা একটা ব্যাড প্রেসিডেন্ট সৃষ্টি হবে, ভবিষ্যতের জন্য একটা খারাপ নজির সৃষ্টি হবে। যদি 5-10 বছর পরে অন্য কোনো একটা সিচুয়েশনে সবাই বসে যদি বলা হয় যে এই দলিলটা সংবিধানের উপরে থাকবে, সেটা মানে একটা নজির দেওয়ার মতো এই বিষয়টা থেকে যাবে। তো একটা পুরো জাতির জন্য আমরা ব্যাড প্রেসিডেন্ট ক্রিয়েট করাটা ঠিক হবে না। যে কোনো বিষয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না, এই কথাটা আমার মনে হয় এটা সঠিকভাবে উচ্চারিত হয়নি। এটা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ভাষায় হয়তো লেখা যেত। অষ্টম ও শেষ দিনের মতো ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দিচ্ছেন বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী। এদিন পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর প্যানেল প্রতিরোধ পরিষদ। মনোনয়ন ফর্ম জমা দিয়েছে শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। চিফ রিটার্নিং অফিসার জানান, কারো চাপে নয়, শিক্ষার্থীদের সুবিধার্থেই মনোনয়ন ফর্ম বিতরণের সময় বাড়ানো হয়। ডাকসু হল সংসদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা বাড়ানোর ফলে মঙ্গলবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রার্থীদের ভিড়। ফরম সংগ্রহের পাশাপাশি জমা দেন অনেক শিক্ষার্থী। তাদের বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। আবাসন সংকট নিরসন ও ক্যান্টিনে খাবারের মান উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দেন তারা। বিশ্ববিদ্যালয়ের জন্য যেন কোনো কাজ করতে পারি, এই জন্যই আসলে এই নির্বাচনটা করা এবং সবার জন্য আসলে কাজ করাটাই আসলে আমার মূল উদ্দেশ্য। ভবিষ্যতে হয় যে কোনো আন্দোলনকে যেন সমগ্র নিজের এজেন্ডা বাস্তবায়নের জন্য সমগ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলন বলে চালিয়েও না দিতে পারে। এদিন পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে ফরম জমা দেয় ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এখানে নারী পুরুষ নির্বিশেষে, আদিবাসী বাঙালি নির্বিশেষে আমরা এমন একটি পর্ষদ গঠন করেছি যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই বৈচিত্র্য, সেই বৈচিত্র্যকে ধারণ করে এবং যা গণতান্ত্রিক লড়াইয়ে আমাদের সমন্বিত যেই ফোর্স, সেই ফোর্সের অংশ হবেন। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে শেখ তাসনিম ইমিকে ভিপি ও মেঘমল্লার বসুকে জিএস ও জাবির আহমেদ জুবেলকে এজিএস প্রার্থী করে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে প্রতিরোধ পর্ষদ। এ সময় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলা হয়। 24 ও 71-এর গণহত্যায় জড়িতদের প্রতিহতের ঘোষণা দেন জিএস প্রার্থী মেঘমল্লার বসু। আর লেভেল প্লেইং ফিল্ড বিদ্যমান জানিয়ে চিফ রিটার্নিং অফিসার বলেন, কোনো সংগঠনের চাপে নয়, শিক্ষার্থীদের সুবিধার্থেই বাড়ানো হয়েছে মনোনয়ন ফরম বিতরণের সময়।
লেভেল প্লেইং এখনও বর্তমান। আমাদের দিক থেকে এটাকে এনশিওর করার জন্য সর্বাত্মক চেষ্টা চলতেছে। কোনো ব্যত্যয় ঘটলে আমরা সেখানে ব্যবস্থা নেব। আমরা চাই না কোনো কারণে আমাদের ডাকসু যে বর্তমান যে পরিবেশ, চমৎকার একটা পরিবেশ, এটা যাতে কোনো বিঘ্নিত না হয়। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসুর ভোট। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের হাওয়া বইছে ক্যাম্পাসগুলোতে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একদিন বাড়িয়ে আগামী 21 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে মনোনয়নপত্র বিতরণ ও জমার সময়। তবে আসন্ন ডাকসু নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 5 সাংস্কৃতিক সংগঠন। এদিকে বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ নির্বাচনের বিধান যুক্ত করে দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে আমরণ অনশন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশ। পুরোদমে চলছে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা কার্যক্রম। তবে কিছু ছাত্র সংগঠনের দাবির মুখে ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় 21 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়। তবে 20 আগস্ট সরকারি ছুটির দিন বন্ধ থাকবে সব কার্যক্রম। ভিপি পদের জন্য আজকে একেবারে প্রথমেই আমি ফর্মটি সংগ্রহ করেছি আজকে এসে, যেন জাহাঙ্গীরনগরে আমরা একটা সুস্থ বুদ্ধিবৃত্তিক সাহিত্যিক পরিবেশ গড়ে তুলতে পারি, সবাই একচিত্তে। সময় বাড়িয়েছি যাতে সকলের সতর্কতার মধ্য দিয়ে একটা উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে যাত্রাটা সুসম্পন্ন হয়। ডাকসু নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 5টি সাংস্কৃতিক সংগঠন। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। ডাকসু নির্বাচনে 17 থেকে 19 আগস্ট মনোনয়নপত্র বিতরণ ও জমাদানের সময়সীমা থাকলেও জনবল সংকটের কারণে তা পিছিয়ে 20 থেকে 23 আগস্ট করা হয়। ভোট কেন্দ্র আবাসিক হল থেকে প্রত্যাহার করে একাডেমিক ভবনে আনতে হবে। সকল ভোট কেন্দ্রকে সিসিটিভি ফুটেজের আওতায় আনতে হবে। সকল প্রার্থী ও প্যানেলের নির্বাচনী প্রচারণায় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। এদিকে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে তৃতীয় দিনের মতো আমরণ অনশন করছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এখনো ইউজিসি ও সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ না আসায় ক্ষুব্ধ তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। 3 দিন অতিবাহিত হয়ে গেল, এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার সহ দায়িত্বপ্রাপ্ত কারো দিক থেকে আমরা কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাইনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজের মতো করে একটা মন গড়া প্রেস রিলিজ দিয়ে দিছে এবং 1-2টা শিক্ষার্থী এখান থেকে তারা তাদের শারীরিক কারণে অনশন করছে, সেইটাকে ওরা মিস ইন্টারপ্রিট করে বলতেছে যে অনশন প্রত্যাহার হয়েছে। অনশনরত শিক্ষার্থীদের মধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে 3 জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আছেন রিপোর্টার শাকির আহমেদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোজাফফর হোসেন জয় এবং রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আছেন আব্দুর রশিদ জীবন। সরাসরি শুরুতেই যাচ্ছি শাকিরের কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ। আমরা দেখতে পেয়েছি সকাল থেকেই কিন্তু যারা বিভিন্ন স্বতন্ত্র প্যানেল থেকে বা স্বতন্ত্রভাবে সদস্যপদ, ভিপি পদ, জিএস সহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেরকম 21 জন কিন্তু দুপুর 1টা পর্যন্ত নতুন করে আজকে মনোনয়নপত্র নিয়েছেন। সেই হিসেবে যদি বলতে যাই তাহলে 565 জনের সঙ্গে নতুন করে আজ 21 জন যুক্ত হয়ে মোট 586 জন শিক্ষার্থী কিন্তু কেন্দ্রীয় ছাত্র সংসদে বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আরেকটি বিষয় বলতে চাই যে একদিন বাড়ানো হয়েছে ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহের, অর্থাৎ আজ দিন বিকেল 5টা পর্যন্ত এই মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে। এই যে একদিন বাড়ানো হলো, এটি নিয়েও কিন্তু ছাত্র সংগঠনগুলোর মধ্যে এক ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া আছে। অনেক ছাত্র সংগঠন যদি বলতে যাই যে বামপন্থী শিক্ষার্থীদের যে জোট প্রতিরোধ পর্ষদ, তারা বলছেন পাশাপাশি ইসলামী ছাত্র শিবির সমর্থিত যে জোটটি রয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, তারা কিন্তু বলছেন যে একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ একদিন বাড়ানো হয়েছে, এটিকে তারা পক্ষপাত দুষ্ট আচরণ বলছেন। পাশাপাশি যিনি রিটার্নিং কর্মকর্তা রয়েছেন, চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসিমউদ্দিন, তিনি কিন্তু বলছেন কোনো দলের প্রতি তারা সন্তুষ্ট, অনুরাগ বিরাগ বাজন হয়ে নয়, বরং শিক্ষার্থীদের সুবিধার্থেই কিন্তু তারা একদিন এই যে সময়টি বাড়ানোর সেই বিষয়টি তারা করেছেন। আমরা দেখতে পেয়েছি
আজ পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে প্রতিরোধ পর্ষদ নামে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর পাশাপাশি বিভিন্ন আসলে অধিকার কর্মী হিসেবে কাজ করা শিক্ষার্থীদের সমন্বয়ে সেই পর্ষদটি তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। পাশাপাশি ইসলামী ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, সেই প্যানেলের পক্ষ থেকেও কিন্তু তাদের যে মনোনয়ন ফরম সেটি কিন্তু শিক্ষার্থীরা আজ নবাব আলী চৌধুরী সিনেট ভবনের যে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে কিন্তু তারা জমা দিয়েছেন। তো রিটার্নিং অফিসার বলছেন যে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতে বা একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য যে প্রচেষ্টাটি সেটি তাদের মধ্যে আছে, এখনও পর্যন্ত তারা কোনো ধরনের ব্যর্থ লক্ষ্য করেনি। পাশাপাশি তারা বলছেন যে যে অভিযোগেই আসছে সেই অভিযোগের প্রেক্ষিতেই তারা ব্যবস্থা নিচ্ছেন, তদন্ত করে দেখছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও কিন্তু কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের যে প্রক্রিয়া সেটি শুরু হয়েছে, সে খবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সহকর্মী মোজাফফর হোসেন জয়। এই মুহূর্তে আমি রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে। আপনারা জানেন যে সিনেট হলে মূলত অস্থায়ী নির্বাচন কমিশনের কার্যালয় করা হয়েছে। সেই মোতাবেক কিন্তু আজকে দ্বিতীয় দিনের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু যে নির্বাচন রয়েছে এবং হলগুলোর যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনের কিন্তু দ্বিতীয় দিনের মতো মনোনয়নপত্র সংগ্রহ এবং জমাদান কার্যক্রম চলছে। একটু দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই যে মূলত আজকেই ছিল এই মনোনয়নপত্র জমা এবং উত্তোলনের শেষ দিন বিকেল 4টা পর্যন্ত, কিন্তু সেই সময়সীমা শিক্ষার্থী এবং যারা বিভিন্ন দলের সংগঠনের নেতাকর্মী রয়েছে তাদের অনুরোধে কিন্তু শিক্ষকরা বা নির্বাচন কমিশন কর্তৃক কিন্তু এই সময় একদিন বাড়ানো হয়েছে। অর্থাৎ যেহেতু আগামীকাল সরকারি বন্ধ এবং তারপরের দিন 21 তারিখ বিকেল 4টা পর্যন্ত এই মনোনয়নপত্র জমা দিতে পারবেন এবং 2টা পর্যন্ত মনোনয়নপত্র উত্তোলন করতে পারবেন বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীরা। তবে এখানে আমরা দেখেছি যে সকাল থেকেই মূলত আজকে দিনের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় সংসদের নির্বাচন রয়েছে সেখানে কিন্তু কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আরও 15টি মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে, যতটুকু আমরা জানতে পেরেছি নির্বাচন কমিশন সূত্রে। এবং আমরা দেখেছি যে গতকাল কিন্তু এই নির্বাচন কমিশনের মনোনয়নপত্র উত্তোলনের সংখ্যা ছিল প্রায় 132টি। সেই মোতাবেক আজকে 15টি নিয়ে 152টির মতো গিয়ে দাঁড়িয়েছে মনোনয়নপত্র সংগ্রহ। আরেকটু জানিয়ে রাখতে চাই যে মূলত হলগুলোতে আলাদাভাবে মনোনয়ন পত্র সংগ্রহ করছেন আলাদাভাবে এবং সেন্ট্রালি কিন্তু এখান থেকে সংগ্রহ করা হচ্ছে। তো আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচন সম্পর্কে জানলাম। এবার আমরা চলে যাব রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, সেখানে নির্বাচন নিয়ে অনশন করছেন শিক্ষার্থীরা। সে বিষয়ে বিস্তারিত জানাবেন রংপুর থেকে রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সহকর্মী জীবন। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে গেল 3 দিন ধরে আমরণ অনশন কর্মসূচি পালন করছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং আমরা দেখছি গত রোববার থেকে চলা এই আমরণ অনশন কর্মসূচিতে শিক্ষার্থীদের অনেকেই কিন্তু আসলে অসুস্থ হয়েছেন এবং এখন পর্যন্ত গুরুতর অসুস্থ হয়ে বিশ্ববিদ্যালয়ের 4 শিক্ষার্থী কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এবং আমরা যেটি দেখছি যে এইখানে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সঙ্গে কিন্তু অনেক শিক্ষক সংহতি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি সংহতি জানিয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ছাত্র শিবির সহ বিভিন্ন বিভাগের যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু আসলে শিক্ষার্থীদের এই যে যৌক্তিক আন্দোলন আমরণ কর্মসূচিতে তারা কিন্তু আসলে সংহতি জানিয়েছেন। এবং আমরা দেখছি প্রায় 72 ঘন্টা ধরে চলা এই আমরণ কর্মসূচিতে যারা অংশ নিয়েছেন তারা কিন্তু বলা চলে সবাই এক প্রকার অসুস্থ হয়ে আছেন। সবাইকে আসলে স্যালাইন লাগানো হয়েছে, সকলের চিকিৎসা চলছে এবং গুরুতর চিকিৎসাধীন অবস্থায় আছেন 4 জন, তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এবং যারা শিক্ষার্থী রয়েছেন আন্দোলনরত তারা কিন্তু বলছেন যে দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে যৌক্তিক আন্দোলন ছাত্র সংসদ নির্বাচন সেই দাবিতে তারা আন্দোলন করে আসছেন, কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যারা রয়েছেন তারা আসলে গড়িমসি করার কারণে কিন্তু তাদের এই দাবি পূরণ হয়নি। এবং এক্ষেত্রে তারা ইউজিসির কথা বলছেন, তারা বলছেন যে শিক্ষা মন্ত্রণালয় আসলে তাদের এই আন্দোলনটিকে তাদের যে দাবি সেই দাবিটিকে আসলে গুরুত্ব না দেবার কারণে এখন পর্যন্ত এই দাবি আসলে পূরণ হয়নি তাদের। এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই যে যৌক্তিক দাবি শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক অধিকার সেই ছাত্র সংসদ যতক্ষণ পর্যন্ত আসলে এই বিশ্ববিদ্যালয় আইনে যুক্ত করা হবে না, বিশ্ববিদ্যালয়ের আইনে যতক্ষণ পর্যন্ত ছাত্র সংসদের আইন যুক্ত করা হবে না, যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদের এই যে দাবি আদায় হবে না ততক্ষণ পর্যন্ত তারা আসলে তাদের এই যে আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাবেন। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন যে বিশ্ববিদ্যালয়ের এই যে ছাত্র সংসদ সেটি আসলে বিশ্ববিদ্যালয় আইনে যুক্ত করবার জন্য 7 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে ইতিমধ্যে। তো সব মিলে এই ছিল রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম রংপুর সাভার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।
দিকে পোষ্য কোটা পুনর্বহাল সহ ৮ দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। প্রতিবাদে পাল্টা বিক্ষোভ করছেন শিক্ষার্থীরাও। সকাল ৯টা থেকে পূর্ণ দিবস কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। আন্দোলনকারীদের মতে প্রাতিষ্ঠানিক সুবিধা তাদের ন্যায্য অধিকার। তাদের সন্তানেরা সব শর্ত মেনে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। এজন্য ৫% পোষ্য কোটা পুনর্বহাল, ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করা সহ ৮ দফা দাবি জানান। এদিকে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের আন্দোলনকে অযৌক্তিক দাবি করে পাল্টা বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। তাদের মতে কোটার বৈষম্য দূর করতে জুলাই আন্দোলনে শিক্ষার্থীরা জীবন দিয়েছেন। এজন্য কোনো কোটায় না রাখার পক্ষে তারা। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। সকালে তৃতীয় দিনের শুনানি শেষে নতুন করে এই তারিখ দেন আদালত। এদিন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৬ বিচারপতির বেঞ্চে শুনানি হয়। এর আগে গত ১ ডিসেম্বর এই মামলায় সব আসামিকে খালাস দেন হাইকোর্ট। পরে রায়ের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউ শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের ২টি মামলা হয়। ২০১৮ সালে বিচারিক আদালত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনকে যাবজ্জীবন ও ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড দেন আদালত। হাইকোর্ট বিভাগ বলেছে যে যদিও তারেক রহমান সাহেব আপিল করতে পারেনি, কিন্তু এই জাজমেন্ট তার বেলায়ও প্রযোজ্য হবে এবং আমরা আশাবাদী ইনশাল্লাহ আমাদের সুপ্রিম কোর্টেও এটা বহাল থাকবে। সে আশা নিয়ে আগামীকাল সকালে আবার আমরা কোর্টের বারান্দায় দাঁড়াবো। শেখ হাসিনা জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় ইমপ্লিকেট করার জন্য উনি এখনো কোনো কাজ নাই যেটা করেননি। যাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে তারা কেউ ৪১০ দিন পর্যন্ত টাস্কফোর্স ইন্টেলিজেন্স বা টিএফআই সেলে বন্দী ছিলেন। তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে ১২ জনের। এর মধ্যে মুফতি হান্নানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়েছে দ্বিতীয়বার। তিনিও টিএফআই সেলে সব কিছু মিলে ৪১০ দিন বন্দী ছিলেন। সুতরাং তার করা স্বীকারোক্তিমূলক জবানবন্দির আইনগত কোনো মূল্য থাকতে পারে না। প্রকাশ্যে হরি লুটের পর চাইলেও কি আগের রূপে ফেরানো সম্ভব? ভোলাগঞ্জের সাদা পাথর পুনঃস্থাপনে যেমন ধীর গতি রয়েছে, তেমনি কতটা টেকসই হবে তা নিয়েও সংশয় রয়েছে। পরিবেশ কর্মীরা মনে করেন কৃত্রিম উপায়ে ভোলাগঞ্জকে আগের রূপে ফেরানো সম্ভব নয়। কেবল প্রকৃতি পারে নৈসর্গিক সৌন্দর্যের ভোলাগঞ্জ সাদা পাথরকে স্বরূপে ফেরাতে, আর সেজন্য অপেক্ষায় থাকতে হবে কোনো এক ঢলে উজান থেকে আসা পাথরের। সিলেট থেকে ফিরে ফারুক ভাই রবিনের রিপোর্ট, ছবি তুলেছেন মোমিন হোসাইন। সিলেটের বিভিন্ন জায়গায় এসে যেটি দেখা যাচ্ছে, এরকম নানা উপায়ে লুকিয়ে রাখা হচ্ছে অতি মূল্যবান সাদা পাথর। ধারণা করা হচ্ছে এই পাথরগুলি সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর থেকে নিয়ে আসে। আসছে কবে এইসব পাথর? কই থেকে আসছে জানি না ভাই। এইসব সকালে দেখছি এই জায়গায় পাথর, আমরা দেখছি না। সিলেটের গ্রামেগঞ্জে পথের ধারে ঝুমঝাড়ে পাথর আর পাথর, কোথাও মাটি খুঁড়ে, কোথাও পাতা সরিয়ে মিলছে লুটপাটের পর লুকিয়ে রাখা মূল্যবান এই খনিজ সম্পদ। এত এত পাথর কিভাবে এলো লোকালয়ে, তা নিয়ে মুখ খুলতে নারাজ স্থানীয়রা। অবশ্য কারো কারো দাবি, রাতের আধারে ফেলে রাখা হয় এসব পাথর। এই যে এগুলো কবে আনছে, কবে এসব পাথর? আমরা কই যাই না, আমরা বাড়ি ঘুরে থাকি না। এগুলো কবে আসছে? কারা ফেলাইতে পারে আপনাদের কি মনে হয়? আমরা তো জানি না এইসব, আমরা তো পাথর ব্যবসার লগে জড়িত না। এটা তো রাতের বেলা ফেলাইছে, কেউ দেখছে না, ঘুমের ঘরে আনিয়া কটার সময় ফেলাইছে। লুটপাটের পাথরের খোঁজে চলছে প্রশাসনের টানা অভিযান। উদ্ধারের পর ভোলাগঞ্জের সাদা পাথর ফেলা হচ্ছে আগের জায়গায়, তবে সে গতিও অতি মন্থর। ১.৫ কোটি ঘনফুটের বেশি পাথর লুটের বিপরীতে সোমবার পর্যন্ত সন্ধান মিলেছে মাত্র ৪ লাখ ঘনফুট, আর পুনঃস্থাপন এখনো ১,০০০ ঘনফুটের ঘরে।
কিন্তু পাথর পুনঃস্থাপনের এই উদ্যোগ টেকসই হবে কতটা? পরিবেশ কর্মীরা বলছেন এ উপায়ে চাইলেও ভোলাগঞ্জকে আগের রূপে ফেরানো সম্ভব নয়, কেবল প্রকৃতি পারে এর সমাধান দিতে। নতুন একটা শব্দ আসলে আবিষ্কার হয়েছে, পাথর প্রতিস্থাপন। আমরা আসলে কখনো এই শব্দের সাথে পরিচিত ছিলাম না। অবশ্যই আমাদের প্রকৃতির দিকে তাকিয়ে থাকতে হবে যে আবার কখন পাথর আসবে। প্রতি বছর ঢলে কিন্তু পাথর আসে না, পাথর আসে কোনো বছর, যেমন 1990 সালে ঢলে খুব বেশি পাথর এখানে এসেছিল। সো আমরা অপেক্ষায় থাকবো, কিন্তু সেই অপেক্ষা কি আসলেই সুফল বয়ে আনবে কিনা? প্রকৃতিগতভাবে পাথর এত তাড়াতাড়ি তো আসবে না। এমনকি প্রতিস্থাপনের কাজ দায়সারা গোছের হলে সেটিও হতে পারে আরেক বিপদের কারণ। এই পাথরটা আর কতদিন এখানে রাখাও যাবে সেটা একটা বিষয়, এবং যদি রাখাও যায় এটা আসলে মানুষের জন্য আরো বিপজ্জনক হয় কিনা, কারণ এই পাথরটা কিন্তু মাটির সাথে বা বালির সাথে এভাবে মিশবে না, কারণ আপনি ফেলে দিলেন এটা সে তার নিজের মতো করে জায়গা নিতে পারবে না, এটা সময় লাগবে। সোমবার সিলেটের জেলা প্রশাসকের পদ হারানোর আগে শের মাহবুব মুরাদ সময় সংবাদকে জানান বিশেষজ্ঞদের পরামর্শে নেওয়া হবে পদক্ষেপ। প্রতিস্থাপনের কাজটা সেটা আসলে একেবারে সমগতিতে এগিয়ে চলছে। এটা একটা সময় সাপেক্ষ এবং সময় সাপেক্ষ বিষয়, সবসময় একরকম পেস দেখা যাবে না। যেভাবে এটা রিপ্লেস করা হচ্ছে তাতে আসলে পূর্বের রূপে ফিরে আসবে কিনা সেজন্য বিশেষজ্ঞের মতামত দরকার। আমরা বিশেষজ্ঞদের সাথেও যোগাযোগ করব, তাদের সাথে আমরা কথা বলবো। তবে পাথর প্রতিস্থাপন যেন অর্থলুটের আরেক প্রকল্পে রূপ না নেয় এ ব্যাপারেও সতর্ক করছেন অনেকে। পাথর, মেঘ, পাহাড় আর জলধারা একসঙ্গে এত সব প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা এসে থাকেন সিলেটের ভোলাগঞ্জে। যদিও পাথর লুটের ঘটনায় সৌন্দর্যহানি হয়েছে দেশের অন্যতম এই পর্যটন কেন্দ্রের, কিন্তু প্রশাসনের উদ্যোগে আসলেই কি ভোলাগঞ্জকে আগের রূপে ফেরানো সম্ভব, নাকি তাকিয়ে থাকতে হবে প্রকৃতির দিকে? সামনে আসছে এমন সব প্রশ্ন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ভোলাগঞ্জ, সিলেট। পাথর লুটকাণ্ডে সিলেটের বড়শোলা এলাকায় চেকপোস্টে ট্রাকে ট্রাকে চলছে তল্লাশি। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ইকরামুল কবির এবং বিছানাকান্দিতে আছেন আমিনুল ইসলাম। সরাসরি শুরুতে যাচ্ছি ইকরামের কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেট ভোলাগঞ্জ মহাসড়কের বড়শালা চেকপোস্টে। এই সেনাবাহিনীর চেকপোস্ট আমার পিছনে 13 তারিখ থেকে শুরু হয়েছিল। 13 তারিখ সিদ্ধান্ত নেওয়ার পর যাতে করে সাদা পাথর, বিছনাকান্দি এবং জাফলং সহ এই পর্যটন কেন্দ্রগুলোর যে আগের অবস্থা সেই অবস্থা ফিরে আনার জন্য 13 তারিখ যে সিদ্ধান্ত হয়, 13 তারিখ রাত থেকেই চেকপোস্ট বসানো হয়েছে এখানে সেনাবাহিনীর পক্ষ থেকে। এই সেনাবাহিনীর চেকপোস্টটি এখনও চলছে, রাত দিন 24 ঘন্টা চেক করা হচ্ছে, বিভিন্ন ট্রাক, বিভিন্ন যানবাহন চেক করা হচ্ছে। এবং সেনাবাহিনী আমরা দেখতে পেয়েছি কিছু সময় আগে চেক করেছে যে 25 ট্রাক সাদা পাথর। সেই সাদা পাথরগুলো ঢাকার ড্যামরা সহ বিভিন্ন জায়গায় জব্দ করে সাদা পাথর এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে। এখান থেকে 25 ট্রাক সাদা পাথর ঢাকার থেকে আনা হয়েছে এবং এখানে চেক করে সেই পাথরগুলো দেখা হয়েছে। ইতিমধ্যে যে ট্রাকগুলো ভোলাগঞ্জ থেকে সিলেট মুখে যাচ্ছে সেগুলোকে আটকে চেক করা হচ্ছে এবং বিশেষ করে সিলেট থেকে যেই পর্যটকরা যাচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর, তারা নির্বিঘ্নে যেতে পারছে এবং তাদেরকে যাতে করে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সেই ব্যবস্থা করে দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর তল্লাশি টিম। এবং সার্বক্ষণিক তারা নজরদারিতে রেখেছে যাতে করে কোনো সাদা পাথরের ট্রাক, যাতে করে এখানে ক্রাশার মেশিন দিয়ে ভাঙ্গা কোনো ট্রাকও যেন এদিক দিয়ে যেতে না পারে বলে রাখা প্রয়োজন। এখানে ভোলাগঞ্জের এখান থেকে আমদানি করা পাথরও আসে ভোলাগঞ্জ চেকপোস্ট দিয়ে, কাস্টম চেকপোস্ট দিয়ে, সেগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং যেগুলো সন্দেহ করা হচ্ছে সাদা পাথর সেগুলোকে আটকে দেওয়া হচ্ছে। মোটামুটি বলা যায় এই 6 দিন ধরে অবিরাম চেকপোস্টে সেনাবাহিনী তাদের তল্লাশি চালিয়ে যাচ্ছে। মোটামুটি এই ছিল সিলেটের বড়শালা চেকপোস্ট থেকে সর্বশেষ। এবার আমি চলে যাচ্ছি বিছনাকান্দির খবর জানার জন্য, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম। সহকর্মী ইকরামুল কবির যেমনটি জানাচ্ছিলেন যে চেকপোস্টগুলোতে যেভাবে তল্লাশি হচ্ছে, এই তল্লাশির পাশাপাশি অভিযানগুলো চলছে। আমরা এই মুহূর্তে রয়েছি বিছানাকান্দি যে পর্যটন স্পটটি, সেটি সিলেটের অন্যতম একটি পর্যটন স্পট, যেটি সাদা পাথরের আগে থেকেই এই বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলের, সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন এখানে আসতেন। এই এলাকাগুলোতেও এই পাথর খেকো যে চক্রটি রয়েছে, সেই পাথর খেকো চক্রের যে ভয়াল থাবা সেটি কিন্তু পড়েছে। এখনো কিছু পাথর অবশিষ্ট রয়েছে যে পাথরগুলো
আসলে নৌকায় তোলা সম্ভব হয়নি, আকারে বড় সেই পাথরগুলো এখনো রয়েছে। তবে এখানকার যারা স্থানীয় মানুষজন বলছেন যে এরকম বড় পাথর ভেঙে নৌকায় টুকরো টুকরো করে নিয়ে যাওয়া হয়েছে। দুই পারের যে চিত্র, দুই পারের বেশ কিছু এলাকা জুড়ে ধ্বংসস্তূপের চিত্র আমরা দেখতে পেয়েছি। এই এলাকাগুলোতে আমরা সকাল থেকেই দেখছিলাম মানুষজন আসলে জানাচ্ছিলেন যে প্রশাসনের তৎপরতা থাকলে এই এলাকাগুলোতে পাথর খেকো যে চক্র তারা কাজ করতে পারতো না। যদিও বিজিবির টহল রয়েছে, বিজিবি বলছে যে তারা নিয়মিত টহল অব্যাহত রাখত, কিন্তু তারা যখন একটি টহল দল এলাকা থেকে অন্য এলাকায় যেত তখন সুযোগ বুঝে আসলে এই চুরিগুলো হয়েছে। তবে টুরিস্ট পুলিশের উপস্থিতি কিন্তু আমরা একদমই দেখছি না। সকাল থেকে এখনো পর্যন্ত কোনো টুরিস্ট পুলিশ সদস্যকে আমরা এই বিছানাকান্দি পর্যটন স্পটে দেখিনি। সাধারণ মানুষ এ নিয়ে ক্ষুব্ধ এবং তারা বলছেন যে লোকাল যিনি ইউএনও রয়েছেন, যে উপজেলা নির্বাহী কর্মকর্তা, এই ধ্বংসস্তূপ বা এমন লুটপাটের পরও তিনি এখনো এসে এই জায়গাটি পরিদর্শন করেননি। যেহেতু আসলে সরকারের একটি বড় রাজস্ব আদায় হয়ে থাকে এসব পর্যটন স্পট থেকে, এই অনুযায়ী পর্যটন মন্ত্রণালয় বরাদ্দ দিয়ে থাকে। তো এই পর্যটন স্পটগুলোতে যেন এভাবে লুটপাট না হয়, যেন এই সৌন্দর্য ধ্বংস না হয়ে যায়। এখানে যেসব ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু এখানে ব্যবসা করেন, পর্যটক না থাকার কারণে কিন্তু এই মুহূর্তে তারা খুব অস্বস্তির মধ্যে রয়েছেন, তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো ঠিকমতো চলছে না। তো সার্বিক বিষয় চিন্তা করে সরকারকে সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা বলছেন এবং যারা অপরাধী তাদেরকে যেন আইনের আওতায় নেওয়া হয়, এটি আসলে সাধারণ মানুষের দাবি। এই ছিল আমার কাছ থেকে বিছানাকান্দি থেকে সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটের বড়শোলা এবং বিছানাকান্দিতে। আবারও বেড়িবাঁধে ভাঙন আতঙ্ক খুলনা অঞ্চলের উপকূলে। জেলার পাইকগাছা 13টি ইউনিয়নে বেড়িবাঁধের একাধিক স্থানে দেখা দিয়েছে ফাটল। স্থায়ী টেকসই বাঁধের দাবিতে বিক্ষোভ করেন নদীপাড়ের হাজার বাসিন্দা। ত্রাণ নয়, ভাত নয়, দাবি টেকসই বেড়িবাঁধের। এই স্লোগানে বিক্ষোভে ফেটে পড়েন ভাঙন এলাকার শত শত ভুক্তভোগী। মঙ্গলবার দুপুরে পাইকগাছার কালীনগরে জড়ো হন 13টি গ্রামের বাসিন্দা। সেখানকার বেড়িবাঁধের কয়েকটি স্থানে নতুন করে দেখা দিয়েছে ফাটল। বিক্ষোভকারীদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে বাঁধ সংস্কার করায় এই অবস্থা। ভাঙন আতঙ্কে দিন পার করছেন তারা। তাই আসন্ন আমন মৌসুমে লোকসান এড়াতে দ্রুত টেকসই বাঁধ নির্মাণের দাবি তাদের। যে ফাটল ধরেছে, এই যে ভয়, এই ভয়তে হয়তো রাত্রে শুতে পারি না। কাজের মান তেমন ভালো হয় না, ছোট রাস্তা যেমন ভাবে বাজেট হয় মনে হয় ছোট করে করা হয়। পানি উন্নয়ন বোর্ড বলছে অর্থ ছাড়ের সীমাবদ্ধতার কারণে সম্ভব হয় না টেকসই বেড়িবাঁধ নির্মাণ। ভাঙন 500 মিটারে ভাঙন থাকলে আমরা সেখানে 50 মিটার বা 100 মিটার কাজ করে থাকি, কিন্তু এই কাজটা করার পরেই পরবর্তীতে পাশেই আবার ভাঙন দেখা যায়। আমরা যদি একসাথে কাজটা করতে পারি তাহলে সেক্ষেত্রে এই একই জায়গায় বারবার ভাঙনের যে প্রবণতা, এটা রোধ করা সম্ভব। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের 2000 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। প্রতি বছর পানি উন্নয়ন বোর্ড শত কোটি টাকা খরচ করে এসব বেড়িবাঁধ সংস্কার করে, তবে তা খুব একটা কাজে আসে না এখানকার নদী পাড়ের বাসিন্দাদের। স্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণের যে দাবি যুগ যুগ ধরে করে আসছেন স্থানীয়রা, তা এখন আরো জোরদার হয়েছে। পাইকগাছার 13টি ইউনিয়ন থেকে আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ। এই মুহূর্তে সচিবালয়ের সামনে আছেন সহকর্মী রৌনক নিয়ন্ত, সরাসরি যাচ্ছে তার কাছে। রৌনক, শুনছেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত এবং সকল হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামিদের জামিনের প্রতিবাদে সচিবালয়ের সামনে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন শহীদ পরিবারের সদস্যরা। প্রায় 2 থেকে 3 ঘন্টা যাবৎ তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন। এর আগে সকালে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে জুলাই সদস্যদের পরিবাররা, আর এরপরই তারা বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের মূল ফটকের সামনে এসে অবস্থান নেন। তাদের মূল দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গ্রেফতার হওয়া আসামিদের যে আদালত জামিন দিয়েছে সেসব আদালতের বিচারকদের অবিলম্বে বহিষ্কার ও আইন উপদেষ্টার পদত্যাগ। শহীদ পরিবারের সদস্যরা আমাদেরকে বলেছেন বিচারের নামে প্রহসন করছে অন্তর্বর্তী সরকার। প্রায় 1 বছর পেরিয়ে গেলেও আসামিদের গ্রেফতারের জন্য এখনো কেন রাস্তায় নামতে হচ্ছে তাদের। আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ তৎপর রয়েছেন। এতে সচিবালয় তারা সড়ক অবরোধ করায়
সচিবালয় থেকে নূর হোসেন চত্বর ও গুলিস্তান রোডে বেশ চাপ রয়েছে কিন্তু যানবাহনের। কিছুক্ষণ আগে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে পরিস্থিতি যাতে ঘোলাটে না হয় সেজন্য তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আর এদিকে শহীদ পরিবারের সদস্যরা তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত বিচারকদের বহিষ্কার করা হবে এবং গ্রেফতার করা হবে, সেই সঙ্গে ডক্টর আসিফ নজরুলকে গ্রেফতার না করা হবে, ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি পালন করবেন। এবং তাদের একটাই দাবি যে অবিলম্বে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের পদত্যাগ এবং বিচারকদের বহিষ্কার। এই ছিল সচিবালয়ের সামনে থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে। দুপুরের সময় আরও থাকছে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের সঙ্গে বিসিবি সভাপতির বৈঠক। টাইগারদের শৃঙ্খলার বিষয়ে দিক নির্দেশনা বুলবুলের। বিকেলে সিলেট যাবে লিটনরা। বাড়ছে জনসংখ্যা, সেই সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে কর্মক্ষম মানুষের সংখ্যা। তবে কমছে শ্রমশক্তি, আর সেখানে নারীর অবস্থান হচ্ছে আরও নাজুক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর গবেষণা, এক বছরে শ্রমশক্তির বাইরে চলে গেছে 16 লাখের বেশি নারী। এক্ষেত্রে রাষ্ট্রীয় কাঠামো, সামাজিক নিরাপত্তাহীনতাকে দুষছেন অর্থনীতিবিদরা। অন্তরা সেনের রিপোর্ট। চাকরি না সংসার, আগে কোনটা, এমন প্রশ্নে হরহামেশাই কাঠগড়ায় দাঁড়ায় নারীর ইচ্ছা। পরিবারের সবার ভালো থাকা আর সন্তানের মুখের দিকে চেয়ে তাই ক্যারিয়ারে দাড়ি টানতে বাধ্য হন কর্মজীবী নারী। আমি মা হয়েছি, আমি দেখেছি যে আমার সাথে সাথে পরিবারের আরও যে মানুষগুলো তারা সেই দায়িত্বটা নিচ্ছেন না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ফারজানা রহমানের গল্পটাও কিছুটা এমনই। সুইডেন থেকে উচ্চশিক্ষা নিয়ে এসেও শুরু করতে পারেননি কর্মজীবন। দুটো বাচ্চা নিয়ে পুরো সংসারটা আমাকে টেক কেয়ার করতে হয়। মনে হয় আমি আমার লাইফটা লিড করছি না। আমি কখনো একজন ওয়াইফের রোল প্লে করছি, কখনো একজন মায়ের রোল প্লে করছি। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILOর 2023 সালের এক গবেষণায় দেখা যায়, বাংলাদেশের কর্মজীবী নারীদের মধ্যে মাতৃত্বকালীন ছুটি নেয়ার পর 20 থেকে 30% আর কাজে ফিরতে পারেন না। তৈরি পোশাক খাতে এ হার 80%-এর উপরে। হাজব্যান্ড চাকরি করলে ওয়াইফকে বাসায় থাকতে হয়, একজন না একজনকে তো দেখাশোনা করতে হয়। চিলড্রেন বাচ্চা হওয়ার পরে কাজ করতে গেলে পরিবার থেকে প্রথম বাধা আসে, তুমি বের হইতে পারবে না, তোমার বের হওয়া ঠিক হবে না, একা একা কেন তুমি বের হচ্ছ। এর মধ্যে আবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS বলছে 2024 সালে শ্রমশক্তির বাইরে চলে গেছে 17,20,000 কর্মক্ষম মানুষ, যার মধ্যে 16,30,000-ই নারী। কৃষি, শিল্প, সেবা সব খাতেই কমেছে নারীর অর্থনৈতিক অবদান। বাড়ছে শিক্ষিত নারী বেকারের হারও। এক্ষেত্রে সামাজিক ও রাষ্ট্রীয় কাঠামোকেই দায়ী করছেন শ্রম অধিকার কর্মীরা। যেই কমিউনিটিতে সে কাজ করবে, যে প্রতিষ্ঠানে কাজ করবে, তাদের যেমন উদ্যোগ নেওয়ার ব্যাপার আছে, তেমনি রাষ্ট্রের নিজের উদ্যোগ নেওয়া এবং রাষ্ট্র তদারকি করবে যে কলকারখানা বা অন্যান্য জায়গায় নারীরা তাদের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে কিনা। এদিকে 5ই আগস্টের পর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ সামাজিক নিরাপত্তাহীনতার কারণেও নারীরা শ্রমশক্তি থেকে বের হয়ে যাচ্ছেন বলেও মনে করেন অর্থনীতিবিদরা। গত বছরের যে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীকালে নিরাপত্তাহীনতার যে একটা বিষয় রয়েছে, সেটি আমি মনে করি যে একটা ভূমিকা রাখতে পারে এই বিষয়ে। দেশের শ্রমশক্তি বাড়াতে এবং বেকারত্ব কমাতে পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ তৈরির তাগিদ অর্থনীতি বিশ্লেষকদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। হোয়াইট হাউসে অনুষ্ঠিত হলো জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বৈঠক। যোগ দিয়েছিলেন স্টারমার ম্যাকো সহ ইউরোপের নেতারাও। সোমবার হোয়াইট হাউসে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের মাঝেই পুতিনকে ফোন করেন ট্রাম্প। পরে জানান, শান্তি আলোচনায় সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। এ নিয়ে সমঝোতায় পৌঁছাতে পুতিন ও জেলেনস্কির মধ্যে শিগগিরই বৈঠক আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে আগ্রহ প্রকাশ করেছেন জেলেনস্কিও। খেলার খবর। ছুটি কাটিয়ে দেশে ফিরে ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। রাজধানীর একটি 5 তারকা হোটেলে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা। সকাল 10টা নাগাদ এই আলোচনা সভা শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় তা শুরু হয়নি। এদিন এশিয়া কাপের ক্যাম্পে থাকা ক্রিকেটার সহ কেন্দ্রীয় চুক্তিতে থাকা মুশফিক এবাদতরাও অংশ নেন। মূলত ক্রিকেটারদের শৃঙ্খলাজনিত কারণে আলোচনা আর দিক নির্দেশনা দিতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে।
এছাড়াও দেশীয় ক্রিকেটের উন্নতিতে কোন দিকগুলোতে গুরুত্ব দেওয়া যায় সেটিও বৈঠকের অংশ। ক্রিকেটার ছাড়া বোর্ড পরিচালকরাও সশরীরে উপস্থিত হন। এছাড়াও আছেন জাতীয় দলের কোচিং স্টাফের সদস্যরা। ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে রিয়াল মাদ্রিদ। গুরুত্বপূর্ণ ফুটবলারদের ইনজুরি আর পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ না পেলেও জয় দিয়ে লা লিগা মিশন শুরু করতে চান মাদ্রিদ কোচ শাভি আলোনসো। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি শুরু হবে আজ রাত 1টায়। এই ম্যাচ দিয়ে অভিষেকের অপেক্ষায় আলেকজান্ডার আর্নল্ড ও ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো। দলের সঙ্গে প্রথমবারের মতো অনুশীলন করেছেন নতুন সাইনিং ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো। আক্রমণভাগে বিকল্প হিসেবে তাকে নিয়ে পরিকল্পনা করছেন কোচ। ইনজুরি কাটিয়ে ফিরেছেন দানি কারভাহালো। তবে চোটের কারণে জুড বেলিংহ্যাম ও এনরিক কামাভিঙ্গাকে ছাড়াই একাদশ সাজাবেন আলোনসো। নিষেধাজ্ঞার কারণে সুযোগ নেই রুডিগার। ওসাসুনার পক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হতে পারে আলেকজান্ডার আর্নল্ডের। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ভোটের রোডম্যাপের অপেক্ষায় বিএনপি। দলীয় বিবেচনায় করা কেন্দ্র বাতিল দাবি। ফেব্রুয়ারিতে এই নির্বাচনে দৃঢ় প্রতিজ্ঞ সরকার। ইসিকে 40 লাখ ইউরো দেবে ইইউ। কোনো দলেরই সংবিধানের উপরে স্থান পেতে পারে না, খারাপ নজির তৈরি হওয়ার আশঙ্কা বিএনপির। জুলাই সনদ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ না রাখার সমালোচনা সালাউদ্দিনের। এবং ডাকসু জাকসু ও রাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম তোলার হিড়িক। পাল্টাপাল্টি অভিযোগ ছাত্র সংগঠনগুলোর। ভোটের দাবিতে বেরোবিতে অনশনে অসুস্থ আরও 2 শিক্ষার্থী। এ ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।